আসসালামু আলাইকুম। আমি কিঙ্কর হাসান, প্যাশন টু পরিচয় এই আয়োজনে আপনাদের সাথে আছি সঞ্চালক হিসাবে। আজকে আমরা আড্ডা দেব কিছুটা সময় আপনাদের সাথে, এবং সেই আড্ডায় আমাদের সাথে উপস্থিত থাকবে দারুণ একজন মানুষ। তিনি কণ্ঠশিল্পী এবং সেই সাথে ফুড এন্টারপ্রেনার। তার নাম হচ্ছে আতিকা ইয়ামিন। খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এবং ভালো থাকাটা আরও দারুণ হবে যখন আপনার সাথে আড্ডাটা জমজমাট হয়ে উঠবে এবং আপনার জীবন সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে আমরা একটু জানতে পারবো। তো আমরা প্রশ্নে চলে যাই। আমরা আপনি গান করেন, সো শৈশবে আপনার বেড়ে ওঠাটা কোথায়, এবং সেখানে গানের প্রতি আপনার আগ্রহটা একদম ছোটবেলা থেকেই শুরু হয়েছিল কিনা সেটা একটু জানতে চাই। তো গানটা আসলে শুরু হয়েছে, আগ্রহটা আসলে আমার আসে 5 বছর বয়সে, যখন আমার আম্মু আমাকে হারমোনিয়াম গিফট দেয় বার্থডেতে। তখন আসলে আমার আগ্রহটা আসে, কারণ নতুন একটা ইনস্ট্রুমেন্ট। তো তখন থেকেই গান শেখা, কণ্ঠ কণ্ঠসঙ্গীত শেখা, তারপরে ছায়ানটে ভর্তি হওয়া, সেখান থেকে নজরুল সঙ্গীতে গ্র্যাজুয়েশন করা, তারপরে বেড়ে ওঠা, গান নিয়ে চর্চা করা, আসলে প্রথমেই ওখান থেকেই শুরু। আর এছাড়াও স্কুল কলেজে বিভিন্ন কম্পিটিশন হতো, প্রতিযোগিতা হতো, সেখানে আমি যখন পার্টিসিপেট করি, আর তখন বিভিন্ন জায়গায় আমি প্লেস করি, প্রথম অথবা দ্বিতীয় তৃতীয় এরকম করি পুরো বাংলাদেশ জুড়ে। তখন আমার ভেতরে আরো আগ্রহটা বাড়ে যে না, আমি গানটা করতে চাই, গানটা করব, সবাই প্রশংসা করছে। সো মানে ওই জায়গাটা থেকে আরো মোটিভেশনটা আসা যে না, আমি গানটা করতে চাই। নজরুল সঙ্গীতে নিজেকে নিয়ে যাওয়া, নজরুলকে বোঝা জানা, এই কাজটাকে অনেকে খুব কঠিন মনে করে, বলে যে নজরুলের গান গাওয়াটা খুব সহজ কাজ না। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো, এই যে উচ্চাটন মন ঘরে রয় না, নজরুলকে বোঝার চেষ্টা করা, নজরুলের কাছাকাছি হবার চেষ্টা করা, এই নজরুলকে আপন করাটা কার উৎসাহে, কেন অন্য কেউ না, কেন কাজী নজরুলের গানকে বেছে নেওয়া হলো? তো ছায়ানটে যখন আমরা গান শিখতাম, তখন রবীন্দ্র নজরুল দুটাই শেখানো হতো, কিন্তু আমার বাবা গজল খুব পছন্দ করতেন। তো বাবার একটা ইচ্ছা ছিল যে আমি নজরুল সঙ্গীত করলে বাবার খুব ভালো লাগবে, কারণ ক্লাসিক্যাল, গজল এগুলো বাবার একটু পছন্দ। বাবা এমনিতে গান খুব কম পছন্দ করেন, কিন্তু গজলটা একটু উনি শোনেন। তো ওইটা একটা। আর এছাড়াও আমি যখন গান শিখতাম, তখন আমার নজরুলের গানগুলো খুব ভালো লাগতো। অবশ্যই রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগতো, লোকগীতিও আমার খুব ভালো লাগতো, এখনো লাগে। কিন্তু নজরুল সঙ্গীতের ভেতরে একটা ব্যাপার ছিল যেটা আমার খুব, মানে অ্যাজ আ পার্সন আমি যেরকম একটু বিদ্রোহী, এইটাও আমি বলবো একটু পরে, যে অ্যাজ আ পার্সন আমি একটু ওপেন, বিদ্রোহী, তারপরে ওপেন অ্যাবাউট মাই লাভ রিলেশনশিপ অ্যান্ড ফিলিংস। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেরকম অ্যাজ আ পার্সন, একটা মানুষ হিসেবে, ওরকম নজরুলের লেখাগুলো, গানগুলো আমি খুব রিলেট করতে পারতাম। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে না, নজরুল সঙ্গীতটা আমি পার্সিউ করতে চাই, কারণ আমি নিজেকে আসলে একজন বিদ্রোহী মানুষ হিসেবে চিন্তা করি এরকম, আর ওরকম প্রেমিক মানুষ হিসেবেও নিজেকে চিন্তা করি, আর লেখাগুলো আমি রিলেট করতে পারতাম। আর ছোটবেলা থেকে আমার চুলের কারণে অনেকে আমাকে নজরুল ডাকতো। বাপরে চুলের। হ্যাঁ, বাবরি চুল। তো এই জিনিসটা থেকেও আসলে একটা সাবকনশিয়াস মাইন্ডে আসলে নজরুল প্রীতিটা আমার ভেতরে আসে, আর আমি চিন্তা করি যে না। আমি বলবো যে যদি কোনো সমস্যা না থাকে আমরা পরের প্রশ্নগুলোতে যাব, কিন্তু তার আগে যদি খালি গলায় দুই লাইন নজরুলের কোনো একটা গান শুনতে পারি, সেটা আমাদের অডিয়েন্সের জন্য একটা বড় পাওয়া হবে। আচ্ছা। মনে পড়ে, মনে পড়ে আজ কোন সে জনমে, বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিন পারে, তুমি ও পারে ভাসালে ভেলা, মনে পড়ে। বাহ, খুবই সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে নজরুল সঙ্গীত গেয়ে শোনানোর জন্য। আপনি বলছিলেন যে প্রেম নিয়ে আপনি আসলে খুব ওপেন, এবং বলা হয় যারা সৃজনশীল মানুষ তাদের জন্য প্রেম খুব একটা চলমান প্রক্রিয়া। প্রেম তাদেরকে খুব ইন্সপায়ার করে তাদের সৃষ্টির ক্ষেত্রে। সেক্ষেত্রে আতিকার প্রেমে পড়া প্রথম কবে, এবং এখনো আতিকা প্রেমে আছে কিনা, বা আতিকার দৃষ্টিতে আসলে প্রেম কিরকম, প্রেম মানে কি? প্রেমে পড়া যদি বলি, সেটা হচ্ছে টিনেজ, যখন ছিলাম ক্লাস 10-এ, তখন আসলে আমার প্রথম একদম উদ্ভ্রান্তের মতন যখন হাত কাটতো,
আমরা হ্যাঁ, একটা হ্যাঁ, প্রেমের হ্যাঁ। কথা শুনেছি, মানে আমরা জানি যে কিশোর বয়সের প্রেম আসলে খুবই এলোমেলো, অগোছালো এবং খুব আবেগ দেখানো প্রেম হয়। তো সেই প্রেম আপনি করেছেন হ্যাঁ, সেই প্রেম আমি করেছি এবং ছোটবেলায়। হাতও কেটেছেন। না, হাত হাত এই যে দেখতে পাচ্ছেন, কোনো হাত আচ্ছা, কাটাকাটি ওকে। নাই। না, আমি কখনো হাত পা কাটিনি। কিন্তু হ্যাঁ, ওই যে টিনেজ যে লাভটা থাকে, উঠতি বয়স একটা ভালোবাসা, তো ক্লাস টেনে থাকতে প্রেমে পড়েছি। এখন কোনো প্রেমে নেই, ছিলাম কিছুদিন আগেও, কিন্তু সেটা থেকে আবার ওভারকাম করেছি। মানে প্রেম কেন সবসময় বিচ্ছেদের দিকে যায়, কেন পরিণতির দিকে যায় না? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের জীবনে আমরা এক এক ধরনের মানুষের সাথে মিশি, তো আমরা দেখা যায় কি যে এক একটা সময় এক একটা জিনিস ভালো লাগে। কিছুদিন আগেও আম্মু বলছিল যে আমাদের জীবনে, আমার মা বলছিলেন যে এক একটা বয়সে এক একটা জিনিস ভালো লাগে, সো এটা আমাদের দরকার যেই জিনিসটা যখন ভালো লাগবে সেটা করার, কারণ সেটা 5 বছর পরে ভালো লাগবে না। তো আমার কাছেও মনে হয়েছে যে বিভিন্ন ধাপে এরকম বিভিন্ন কারণ, মানে বিভিন্ন কারণ অকারণে আমি প্রেমে পড়েছি, কিন্তু সেটা পরিণতিতে যায়নি, কারণ হচ্ছে যে আমাদের লাইফের চয়েস। হয়তো আরেকটা মানুষেরও লাইফের চয়েসটা ডিফারেন্ট, আমারও লাইফের চয়েসটা ডিফারেন্ট, তখন দেখেছে যে না, এটা আসলে কাজ করবে না, কিংবা সেও নেই। আবার অনেক সময় প্রতারণারও শিকার হয়েছি, এটা বলতে আমি দ্বিধাবোধ করেন না? দ্বিধাবোধ করছি না যে এটাও হয়েছে আমার সাথে, সেভাবে আসলে হয়নি রিলেশনশিপ। কিন্তু আমাদের মা বাবাদের সময়কার কথা যদি বলি, তারা কিন্তু এক প্রেমে পুরো জীবন কাটিয়ে দিয়েছেন এবং 5 বছর পর পর তাদের প্রেম পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এই সময় কেন এই চয়েস বদলাচ্ছে? আমার কাছে মনে হয় যে এখন মানুষ চাইলেই আসলে অনেক টাইপের মানুষ আগে যেটা হতো যে আমি যে মানুষটাকে দেখছি সেই মানুষটা, আমাদের গণ্ডিটা অনেক ছোট ছিল, এখনের গণ্ডিটা অনেক বড়। আমরা আসলে মানে স্বভাবতই কম্পেয়ার যদি করতে একটু পারি। আটকাই আপনাকে, হ্যাঁ। সেটা হচ্ছে প্রেমের একটা বড় জায়গা হচ্ছে স্যাক্রিফাইস, হুম। প্রেমের একটা বড় জায়গা হচ্ছে কম্প্রোমাইজ করা। দুটো মানুষ কখনই সব কিছুতে মিলে একরকম হবে না। সো আমার যতক্ষণ আমি পাবো না পারফেক্ট মানুষটাকে, ততক্ষণ পর্যন্ত কি আমি পার্টনার বদলাতে থাকবো বা প্রেমের মানুষটাকে বদলাতে থাকবো, এবং আদৌ যদি কাউকে না পাই তখন কি হবে আসলে? মানে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছি। ওই যে যেটা আপনি বলছেন স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট, এটা তো অনেক দরকার। তো এই এই দুই স্যাক্রিফাইসটা তো মিলতে হবে। দেখা যায় কি যে দুইটা মানুষ স্যাক্রিফাইস করার পরেও অনেক সময় হয়ে ওঠে না, তো তখন তো আসলে কিছু করার থাকে না। কিন্তু আমি আমি নিজেও এটা বিলিভ করি যে আসলে স্যাক্রিফাইস কিংবা অ্যাডজাস্টমেন্ট এটা খুব দরকার, কারণ আমরা তো এখন অ্যাডজাস্ট হচ্ছে না জন্য কালকে আরেকটা মানুষ, সেটা তো সম্ভব না। তো আমাকে নিজেকে যতটা আসলে স্যাক্রিফাইস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, ওরকম অপোজিটের মানুষটাকেও আসলে স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আমার অসুখ, আমার ডিজিজটা একটা রুট আমার সব সলিউশনের। যেমন যখন আমি গানটাও শুরু করি, আমি দেখি যে এমন অসুস্থ থাকলেও আমি গান গাইতে পারি। সো সেভাবে আমার গানের দিকে ঝোঁকটা যাওয়া, যে না আমি এটা করতে পারবো। ঠিক তেমনি আমার ছোটবেলায় আমার ডিজিজটার মেইনই ইস্যু হচ্ছে যে আমি কিছু খেতে পারি না, যাই খেতাম আমার বমি হয়ে যেত, আর হচ্ছে অনেক পেইন করে। তো তখন ফুড রেস্ট্রিকশন ছিল অনেক। তো তখন ফুড রেস্ট্রিকশনের কারণেই আমি ডিফারেন্ট টাইপের হেলদি ফুডের রেসিপি ট্রাই করতাম। তো হেলদি ফুডের রেসিপি ট্রাই করতে করতে আমার রান্নার প্রতি একটা ঝোঁক আসে। তো তখন আমি 2016 সালে আমার একটা বড় সার্জারি হয়, তো আমার পড়ালেখায় একটা বছরের একটা গ্যাপ যায়। সেই গ্যাপে আমি হচ্ছে একটা 5 স্টার হোটেলে ট্রেনিং করি, আবার একটা ডিপ্লোমা করি ফুড অ্যান্ড বেভারেজের উপরে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্যুরিজমে। এটা কিন্তু পুরোটাই শখ থেকে করা, আর যেহেতু আমার রান্না বান্না ভালো লাগতো সেখান থেকে করা। আর আমি একটা বছর বসেও ছিলাম, অসুস্থ ছিলাম বলে। তো তখন আমার আসলে রান্নার প্রতি যে ট্রেনিংটা, প্রাতিষ্ঠানিক ট্রেনিং, সেটা নেই। তো তারপর তো পড়ালেখা শুরু, গান নিয়ে ব্যস্ত হয়ে যাই, তারপরে চাকরিও করি মাঝে। তো হঠাৎ করে আমার একদিন মনে হয় যে না, আমি আসলে আমার জীবনে কিছু করতে চাই। অ্যান্ড আমি আমার যেই রুটটা, যেটা থেকে আসলে আমি এসকেপ করছি, ফুড যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি স্ট্রাগল করি। তো সস কিন্তু আমাদের এমন একটা খাবার যেটা হচ্ছে যে আপনার খেতে ভালো লাগছে না, অরুচি করছে, তখন কিন্তু আপনি একটা সস কিংবা এরকম ডিপ ইউজ করেন। তো আমার যেই সসটা, এটা হচ্ছে আমের সস।
আর যেহেতু আমি সবসময় সংস্কৃতি এবং সাংস্কৃতিক আহ, মনন মনোনিবেশ ছিল আমার সব কিছুতেই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এমন কিছু একটা করতে চাই যেটা আমার রুটকে ধরে রাখে, যেমন আম আমাদের অনেক ফ্লেভারফুল একটা জিনিস বাংলাদেশে। সো আমি এরকম একটা সস ব্র্যান্ড ক্রিয়েট করি যেটা আসলে মানুষের খেতে মজা লাগবে, আর যেটা বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে বানানো, আর ইন ফিউচার আমি এটাকে আসলে বড়ও করতে পারবো। সো এরকম আসলে আমার ওই যে স্ট্রাগল থেকে সলিউশনের দিকে যাওয়াটা, এইভাবে আসলে ফুডের দিকে যাওয়া। আপনার হামিং শেফ সবখানে পরিচিত হয়ে উঠুক এবং আমাদের প্রিয় হয়ে উঠুক, আমরা এটা চাই। আমি একটু বলতে চাই যে আপনি কণ্ঠশিল্পী হিসাবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন এবং আপনি কিন্তু কর্পোরেট জব করতেন, একটা টেলকো কোম্পানিতে আপনি ছিলেন এবং সেইখানকার জীবন অনেকটাই ধরেন নিশ্চিন্ত জীবন। কখনো কি কোনো রিগ্রেট ফিল হয় বা মনে হয় যে আমি ভুল করলাম একটা নিশ্চিন্ত জীবন ছেড়ে একটা অনিশ্চিত জীবনের দিকে যাত্রা শুরু করা? এটা কি কখনো মনে হয়, আপনার মনে হচ্ছে কখনো? আম, আমার মাঝে মধ্যে তো আফসোস অফকোর্স লাগে যে আমার একটা মানে মান্থলি স্যালারি যেটা থাকতো সেটা এখন নেই, কিংবা আমি এখন যেটা করছি এটা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমি একটা জিনিস জানতাম যখন আমি চাকরি করতাম, যে আমি ওই চাকরিটা কিছুদিন করব, মানে 3 বছর কিংবা 4 বছর করে আমি আমার যে প্যাশনগুলো আছে সেটাকে এস্টাবলিশ করতে চাই। সো এটা আমি যখন চাকরিতে শুরুতে গিয়েছিলাম তখন থেকেই জানতাম যে না, আমি একটা সময় 3 বছর অথবা 4 বছর পরে আমি আসলে কন্টিনিউ করব না। তো এখন আফসোস ওইরকম একটা হয় না, বাট ফাইন্যান্সিয়ালি যখন ক্রাইসিস থাকে অফকোর্স তখন আফসোস হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে যখন আমি চাকরি করতাম তখন আমার আফসোসটা আরও বেশি ছিল, কারণ আমি যেই জিনিসটা ভালোবাসি, গান এবং ফুড নিয়ে কাজ করা, সেটাতে আসলে আমি মনোযোগ দিতে পারছিলাম না। সো তখন আমার কাছে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। সো আমার কাছে মনে হয় যে না, এখন যে আফসোসটা আছে সেটা আসলে ক্ষণস্থায়ী, যে আচ্ছা টাকার একটা আফসোস, কিন্তু তখন যেই আফসোসটা ছিল সেটা দীর্ঘস্থায়ী আফসোস, যে আচ্ছা আমি কি করছি জীবনে, ঠিক করছি কিনা ভুল করছি। আবার ক্যারেক্টার, যেহেতু আমি আসলে কর্পোরেট ছিলাম, আবার গানও গাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্যারেক্টার আমার পছন্দ হয়নি, কিংবা কিছু কিছু ক্যারেক্টারে আমার কাছে মনে হচ্ছে যে আমি মানানসই না, সেই কারণে দেখা গিয়েছে যে করা হয়নি। বাট অ্যাক্টিংটা আমার আসলেই খুব ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে অ্যাক্টিংয়ের মাধ্যমে আমরা যেই মানুষটা না সেই মানুষটা হয়ে কিছুদিনের জন্য বাঁচতে পারি। এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগে, ক্যারেক্টারের মধ্যে নিজেকে ক্যারেক্টারের প্রবেশ করানো। মধ্যে বাঁচা যায়। সেই শেষ জন্য প্রশ্ন আতিকা ইয়ামিনের কাছে, যারা আতিকার মতো বিদ্রোহী হতে চায়, যারা আতিকার মতো প্রেমিক হতে চায়, যারা হয়তো এখন ওই লুপে আটকা, যে লুপটা হয়তো ভয়ঙ্কর খেলার লুপ, এবং সেটা যে প্রেমের ক্ষেত্রেই হবে তা না, হয়তো সে কোনো কর্পোরেট জবে আছে, সে গান গাইতে চাচ্ছে কিন্তু পারছে না, সে অভিনয় শিল্পী হতে চাচ্ছে কিন্তু পারছে না, সে ছবি আঁকতে চাচ্ছে কিন্তু পারছে না, এমন মানুষগুলো আতিকা ইয়ামিনের মতন, সেই মানুষগুলোকে যদি আতিকা ইয়ামিন কিছু বলতে চায় যে আপনার এটা করা উচিত, আপনি এটা করুন, বা এটা করলে আপনি বের হয়ে আসতে পারবেন, সেই কথাটা আসলে কি হবে? আমার কাছে আমি বলবো যে সবসময় আমাদেরকে র্যাশনালি চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া উচিত। আম, কোনো কিছু ভালো লাগলো জন্য হুট করে ছেড়ে দিলাম এরকম না। যেটা আমি আমি যদি আমি ইফ আই লুক ব্যাক, এরকম অনেকবার আমি করেছি, এখন সেটা আমার কাছে মনে হয় কি যে না, হয়তো ভুল করেছে। আমার কাছে মনে হয় যে ফলো ইউর প্যাশন, অ্যান্ড মানুষের প্যাশনটার মাধ্যমেই মানুষ আসলে বেঁচে থাকে। কারণ আমার আম্মু যেটা বলেছে আমিও সেটা এখন বিলিভ করি, অ্যান্ড আমি আগেও এটা বিলিভ করতাম, সেটা হচ্ছে যে আমি সময়টা সবসময় পাবো না। আজকে যেই জিনিসটা ভালো লাগবে কালকে সেই জিনিসটা ভালো লাগবে না। সো আজকে যেই জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটা আমাদের আসলে তখনই করে ফেলা উচিত। আবার সেটা করতে নিয়ে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিতে হবে সেটাও না, সেটা কিভাবে করতে পারবে এটার অ্যান্সারও আসলে আমাদের কাছেই থাকে। মানে আমার বিপদের অ্যান্সার কিন্তু আমার কাছেই থাকবে, আমাকে কিন্তু অন্য কেউ বলে দিতে পারবে না যে আসলে কোন উপায়ে প্যাশনটা আসলে মানে পারসিউ করা যাবে। সো যার যেই প্যাশনই থাকুক, যেই ভালো লাগা থাকুক, দিনে 1 ঘন্টা হলেও যদি সে সেইটা প্র্যাকটিস করে কিংবা টাইম দেয়, তাহলে মানসিকভাবে সে ভালো থাকবে। কারণ এক মানে মানুষের কিন্তু আলটিমেটলি সুস্থ থাকা,
শারীরিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা। মানসিক সুস্থতাকে আমরা আসলে অত পাত্তা দেই না, মনে করি কিছুই না সেটা। এই কারণে কিন্তু মেন্টাল ডিপ্রেশন এত বেশি। সো প্যাশনটা যদি কেউ প্রফেশন হিসেবে নাও নিতে পারে, মেইন প্রফেশনের পাশাপাশি প্যাশনটাকে ডেইলি একবার হলেও প্র্যাকটিস করা উচিত। তাহলে মেন্টালি যে মানুষটা ভালো থাকবেন, সেটা দেখা যাবে কি সে যদি পারসিউ নাও করে ড্রিমটা, তাও উনি খুশি থাকবেন, মানে যেই প্রফেশনেই থাকুক না কেন। খুব সুন্দর বললেন আপনি। ধন্যবাদ আতিকা ইয়ামিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, এবং আমরা খুব করে চাই অ্যাজ এ ফুড এন্টারপ্রেনার বা কণ্ঠশিল্পী হিসাবে, অথবা যদি বলি আমি অভিনয় শিল্পী হিসাবে, প্রতিটা পরিচয় নিয়ে আপনি আরও সফল হয়ে উঠুন। আমরা আজকে সময় স্বল্পতার কারণে বিদায় নিচ্ছি, কিন্তু অদূর ভবিষ্যতে আবারও সুযোগ হলে আপনার সাথে আমরা কথা বলতে চাই, আড্ডা দিতে চাই, এবং আপনার কণ্ঠে শোনা গানে বুঁদ হয়ে থাকতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা শুনছিলাম কণ্ঠশিল্পী, ফুড এন্টারপ্রেনার এবং অভিনয় শিল্পী আতিকা ইয়ামিনের সাথে। আমরা মুগ্ধ হলাম, তার কথা থেকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। সামনের কোনো এপিসোডে আমরা আতিকা ইয়ামিনের মতনই এমন কোনো মানুষ যারা ফাইটার, যারা এমন কোনো গল্প শোনায় যে গল্প থেকে আমাদের অনুপ্রেরণা তৈরি হয়, তাদেরকে নিয়ে আসবে এবং তাদের সাথে জমজমাট আড্ডা দেওয়ার চেষ্টা করব। বিদায় নিচ্ছি আজকের মতো। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন আমাদের সাথে প্যাশন টু পরিচয় এই পডকাস্টে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।